দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা হয়তোবা গতকাল রাত্রে একটা জিনিস পেয়েছো, সেটা হলো যে এই করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুরোধ আদেশ প্রদান করেছেন যে আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে যে সংক্ষিপ্তটা সিলেবাস, আর শিক্ষামন্ত্রীও সেই সংক্ষিপ্ত সিলেবাস বলেছেন এমনভাবে কমাতে হবে যাতে 50% ছাত্রছাত্রী কমে, এর বেশি যেতে না থাকে। তার শিক্ষামন্ত্রীও সেই হিসাবে আমাদের একটা সিলেবাস দিয়েছেন। সেই সিলেবাসগুলির মধ্যে আছে, প্রথম পত্রটা হলো, আমি সিলেবাসটা আজকে আলোচনায় যাচ্ছি। প্রথম পত্র গণিত, প্রথম পত্রে আছে 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, তারপর আছে 9 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়। এটা হলো প্রথম পত্র। এবার আসি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের মধ্যে আছে 4 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়। এই যে অধ্যায়গুলা দিল, আমি এই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে কিছু কথা বলবো। তারপরে আমি মনে করো নতুন ভাবে মনে করে এটা নতুন ভাবে, তোমরা মনে করো আজকে নতুন ভাবে ক্লাস শুরু করলাম। এই টোটাল অবদানটাই যে তোমরা যাতে ভালোভাবে পড়ালেখা করে বা শিখে, যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে দেওয়া আছে এগুলা শিখে যেন পরবর্তী উচ্চশিক্ষায় যেতে পারো, এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করেছেন শিক্ষামন্ত্রীর মাধ্যমে। তবে এটা খুব ভালো একটা দিক, যে অধ্যায়গুলো রেখেছে সেগুলোর মধ্যে 2টা অধ্যায় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরো, এটা আছে নির্ণায়ক ম্যাট্রিক্স। যদি কেউ ইন্টারের পরে সায়েন্স না পড়তে চায়, আর্টস পড়তে চায় বা কমার্স পড়তে চায়, ওই কমার্সের মধ্যে কিন্তু নির্ণায়ক ম্যাট্রিক্স আছে যখন বিকম পড়তে যাবে তখন। এরপরে আছে সরলরেখা। এই সরলরেখার অধ্যায়টাও কিন্তু বিকমে আছে যদি কেউ কমার্স পড়তে চায়। এবং সরলরেখার স্ট্রেট লাইন, এটা কিন্তু বিজ্ঞানেও কিন্তু ব্যাপক অবদানের মধ্যে। ক্যালকুলাস তো ভাষায় বর্ণনা করাই যায় না যে ক্যালকুলাসের অবদান কি। এই ক্যালকুলাসটা কিন্তু মানে কমার্সে কিন্তু এই 3টা অধ্যায়, যখন কেউ ইন্টার পাস করার পরে বিকম পড়তে যাবে তখন কিন্তু এই 4টা অধ্যায় লাগবে। এবং সায়েন্সে গেলে তো নির্ণায়ক ম্যাট্রিক্স, সরলরেখা, ক্যালকুলাসের বিকল্প নাই। তবে এখানে যে ত্রিকোণমিতিক অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু ভাইবো না যে বাদ মানে বাদ। এই ত্রিকোণমিতি ছাড়া বিজ্ঞান অচল, ত্রিকোণমিতি ছাড়া অঙ্ক অচল। কিন্তু এই ত্রিকোণমিতির সূত্রগুলা ক্যালকুলাসের মধ্যে ব্যাপকভাবে জড়িত। তুমি যদি এই ক্যালকুলাস করতে চাও তাহলে ত্রিকোণমিতির সূত্রগুলা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তুমি অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো আগে পড়ে নিবা, যদিও সিলেবাসে নাই, কিন্তু পড়ে নিতে হবে। এই সকল অধ্যায়ের অঙ্ক করতে গেলে ত্রিকোণমিতির সূত্র অহরহ লাগবে। তখন ওই সূত্রগুলি থেকে কিন্তু নৈর্ভিত্তিক ত্রিকোণমিতি সূত্র ফার্স্ট পেপার থেকে যেতে পারে। থাকলে বলবা না যে ত্রিকোণমিতি নাই, আবার সূত্র থাকলে কিভাবে না। ত্রিকোণমিতি তো ক্যালকুলাসের ক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্র লাগে, অতএব সেক্ষেত্রে এগুলা ব্যাপকভাবে লাগতে পারে। গেল 1 নাম্বার কথা। 2 নম্বরে আসি, দ্বিতীয় অধ্যায়। এটা হলো বহুপদী সমীকরণ। এটাও কিন্তু বিকমে বহুপদী সমীকরণ আছে। এরপরে যখন তুমি উপরে ক্লাসে আরো যাবো বিজ্ঞানে, তখন সেক্ষেত্রে কনিক্স কিন্তু বৃত্তের একটা অংশ। এরপরে 7ম অধ্যায় ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কিন্তু ঠিকই লাইন মতো এক জায়গায় ত্রিকোণমিতি দিয়ে দিছে। তার মানে ত্রিকোণমিতিটা 7ম অধ্যায়, বেশি অধ্যায় না, 2টা অধ্যায়। এই অধ্যায়গুলি করতে গেলেও কিন্তু ওই ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার লাগবে। এবার যে 8ম অধ্যায়, যেটা ফিজিক্সের সাথে জড়িত, এই 8ম অধ্যায় আছে বল সংক্রান্ত, বলের লব্ধির মান এবং দিক, বল সংক্রান্ত যা আছে সবগুলাই এই 8ম অধ্যায়ের মধ্যে আছে। তার মানে তোমাকে 8ম অধ্যায়টা ভালো করে করতে হবে। আমরা এতদিন যেটা করতেছিলাম, আমরা কিন্তু 8ম অধ্যায় করতেছিলাম। 8ম অধ্যায় মনে হয় 3টা অধ্যায়ের মধ্যে আমাদের 2টা অধ্যায় হয়েছে। এই 8ম অধ্যায় যেটা আছে বল সংক্রান্ত, সেখানে লম্বাংশগুলো উপপাদ্য আছে, 2 বা ততোধিক বলের লব্ধির মান এবং দিক আছে। এরপরে এখানে আছে লামির উপপাদ্য আছে, 2টি সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির মান এবং দিক, এগুলো আমাদের আছে। এখন আমরা মনে করব একেবারে আজকে থেকে মনে করো যে নতুন ভাবে তোমার পড়া শুরু।
সেই ক্ষেত্রে তুমি, আমি যদি প্রথম পত্রটা রিভিশনে যাই, অনলাইনে ক্লাস যতদিন হবে কলেজ খোলার আগ পর্যন্ত আমি প্রথম পত্রটাই আলোচনায় গেলাম। সেখানে ধরো আমি প্রথম পত্র আলোচনার মধ্যে কি আছে, নির্ণায়ক ও ম্যাট্রিক্স, নির্ণায়ক ও ম্যাট্রিক্স, এই আলোচনায় আজকে শুরু করব। এখানে যদি 5-6টা সৃজনশীল খুব ভালোভাবে পড়ি তাহলে মনে হয় আমাদের আর কিছু লাগার কথা না। 5-6টা সৃজনশীল যদি ভালো করে করি, আমি 5-6টায় বোর্ডে লিখে দিব, তোমরা এগুলা প্র্যাকটিস করবে বা করে দিব। ধরো আমি আজকে একটা সৃজনশীল করতেছি, সেটা খেয়াল রাখো। মুছে দিলাম। এখন ধরো একটা অঙ্ক আমি করব। এ ম্যাট্রিক্স ক নাম্বার, আচ্ছা আসছে। দুই মিনিট এর একটু তোলো। এবার ক নাম্বার, ক এ ক্রস সি নির্ণয় করে এর মাত্রা নির্ণয় করো। তাহলে এ ক্রস সি বা এ পূরণ বি এর নির্ণায়ক হলো 403232 254 এসে লিখলাম। এই গুণটা লেখার সময় কিন্তু তোমার একটা সৌন্দর্যতা বোধ জানি থাকে। তুমি এমন ভাবে বক্স দিলা বা আকাশ পাতাল বা খাতারা, এমন না। কেন? তুমি একটু সতর্কতার সহিত, খাতার সৌন্দর্য তো বড় জিনিস, তুমি একটু সুন্দরভাবে বক্সটা করো। কেউ কেউ দেখা যাবে যে বক্স করছে একটা এরকম দাগ, এরকম দাগ বা এরকম দাগ, এটা কোনো বক্স হলো নাকি? এরকম ভাবে বক্স করার কোনো যুক্তিকতা নাই। একটু সময় নিয়ে তুমি বক্সটা সুন্দরভাবে করো। আমি অনেক বোর্ডের খাতা দেখার সময় দেখেছি অনেকে
স্কেল দিয়ে সুন্দর করে, ভালো ছাত্রছাত্রী যারা 50-এ 50 পায় বা 49 পায়, ওরা সুন্দর করে স্কেল দিয়ে এটা সুন্দর করে দেয় বক্সটা, যাতে সোজা হয়, এক্সামিনার দেখলে জানে, বুঝে যে না মেয়েটা ভালো বা ছেলেটা ভালো। এবার দেখো গুণ। গুণ সবসময় সারি কলাম, এই সারি এই কলামকে গুণ, এই গুণ করলে কত হয়? 2, 4 5 20, 4 2 8 গেল একটা। আবার এটা দিয়ে গুণ, 8 0 12, এটা 4 15 8। এই সারি এই কলাম 2 20 8, 8 0 12, 4 15 8 গুণ করলাম, বাস। এরপরে এটা কত? 30, এটা 20, এটা হলো গিয়া 27। এখন বলছে গুণ করে মাত্রা নির্ণয় করো, তাহলে এটার মধ্যে সারি কটা? 1 2 3 সারি, কলাম কটা? একটা সারি, 3টা কলাম একটা, তাহলে এটার মাত্রা হলো 3/1, 3/1, আগে সারি পরে কলাম, এটার মাত্রা। সুতরাং a × c এর মাত্রা 3/1, ব্যাস এটা। এখন এটা যদি আমার নৈবিত থেকে থাকতো যে a × c এর মাত্রা কত, তখন তুমি কি করতা? তখন তুমি করতা, যদি বলতো a × c এর মাত্রা কত, তখন তোমার করতে হইতো এর মাত্রা কত, 3টা সারি 3টা কলাম, c এর মাত্রা কত, 3টা সারি 1টা কলাম। এটার নিয়ম হলো, এটা হলো এর মাত্রা, এটা হলো সির মাত্রা। তো এখন a × c এর মাত্রা নির্ণয় করতে বললে প্রথমটা দ্বিতীয়টা শেষটা মনে রাখতে হবে, প্রথমটা দ্বিতীয়টা শেষটা, প্রথমটা দ্বিতীয়টা শেষটা, প্রথমটা হলো 3, দ্বিতীয়টা শেষটা হলো 1, তাহলে এটা মাত্রা হলো 3/1, মানে 3/1। এটা উচ্চারণ করতে হয় বাই, 3/1, মাত্রা হলো 3/1। এভাবে তুমি নৈবিত্তে থাকলে এভাবে মাত্রা নির্ণয় করতে, যেহেতু বলছে এত নির্ণয় করে মাত্রা, তখন কিন্তু তোমার উপায় নাই যে তুমি অন্যভাবে বলবা, এত নির্ণয় করে মাত্রা বলছে, অতএব এটা নির্ণয় করে তারপর মাত্রা। ক্লিয়ার এটা? এবার দেখো মাত্রা নির্ণয়, এবার দেখো মাত্রা ইনভার্স নির্ণয় কিভাবে করে। এবার ইনভার্স নির্ণয়ের প্রথম শর্ত হলো, এটাকে আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেখতে হবে যে এটা বিপরীত যোগ্য কিনা, নির্ণয় করে দেখতে হবে এটা বিপরীত যোগ্য কিনা। নির্ণয় সোজা একটা দাগ, এই সারি দিয়ে কলামকে 0 -9 -4 8 -6 +2 12 -0, এটা বাদ, 0 -9, এটা আর এটা বাদ, 8 - 6, এটা বাদ, 12 - 0, -9 -8 +24, বিয়োগ করলে 2 4 2 8, 12 2 24, এটা হলো 9 আর 8 17, 17 থেকে
24 গেলে কত? 7। সুতরাং এ বিপরীত যোগ্য। যদি দেখো তোমাকে অনেক সময় বলে যে এটা ইনভার্স বের করো, তখন তুমি করতে গেলে একেবারে ইনভার্স করছো, শেষে যায় দেখো তার তো এটা ইনভার্স হয় না, তখন তোমার আগেই বোঝা উচিত ছিল নির্ণায়ক যদি 0 হয়, তার এর কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 হয় তাহলে সেটা ইনভার্স ম্যাট্রিক্স হবে না। কোনো নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সেটা ইনভার্স ম্যাট্রিক্স হবে না। এ একটি বিপরীত যোগ্য আমরা পেয়ে গেলাম। এবার এত এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স বি। এত এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, আমরা না বি তো আমাদের অঙ্কে ছিল, এই কারণে বি ধরবো না, এই কারণে আমি ধরলাম ডি। এত এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স টি। এতটুকু ক্লিয়ার? এখন এই ডি সমান সমান দেখো সহগুণক, এই একের সহগুণক কত? এটা আর এটা বাদ, এই চারটা না, 0 3 3 2। এবার 4-এর সহগুণক, এর 4-এর সহগুণক চিহ্ন কিন্তু মাইনাস, এইটা আর এটা বাদ, 4 3 2 2। এটা আর এটা বাদ, 2-এর সহগুণক 4 0 2 3। এবার 4-এর সহগুণক, এটা চিহ্ন হলো মাইনাস, এটা আর এটা বাদ, 4 2 3 2। শূন্যের সহগুণক, এটা এটা বাদ, 1 4 2 2 1 2 2 2। এটা আর এটা বাদ, 1 2 2 2। 3-এর সহগুণক 1 4 2 3 মাইনাস 1 4 2 3। এবার 2-এর সহগুণক 4 2 0 4 2 0 3 চিহ্ন মাইনাস, এটা আর এটা বাদ, 1 2 4 3 1 2 4 3। 3-এর জন্য এটা আর এটা বাদ, 1 2 4 3। এবার 2-এর জন্য 1 4 4 0 1 4 4 0। এরপরে এই হলো সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এটা একটু তোলো।
তোলা শেষ এতটুকু। এরপরে স্টেপ দেখো, মুছে দিলাম এতটুকু। এখন এটাকে একটু সরল করতে, কত 0-9, 0-9, এরপর হলো 8-6 মাইনাস 8-6, তারপরে হলো 12-0 মাইনাস 8-6, তারপরে হলো 2-4, 2-4, তারপর হলো মাইনাস 3-8, তারপরে হলো 12-0, তারপরে হলো মাইনাস 3-8, তারপরে হলো 10-16, কোনটা শেষেরটা? হ্যাঁ, -9 -2 12 -2 প্লাস 5 12, এটা হলো 5 -16 এটা। এবার অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হলো ডি এর ট্রান্সপোজ। এই যে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ হলো সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। সেই ট্রান্সপোজটা আমি বের করলাম। -9 -2 12, -2 -2 5, 12 5 16। ট্রান্সপোজ মানে কি? সারিকে কলামে রূপান্তর করে। সারিকে -5 -2 12, -2 -2 5, এবার হলো 12 5 16। ট্রান্সপোজ তোমার কাছে দেখতে মনে হয় একই, কিন্তু আসলে একই, কিন্তু আমি তো ঘুরাইছি সারিগুলাকে, মানে এই সারিটাকে কলামে, এই সারিটাকে কলামে, এই সারিটাকে কলামে বানাই দিলাম। এবার ইনভার্স, শুধু এই দুইটা লাইন মুছা। এ ইনভার্স সমান সমান 1/a এর নির্ণায়ক এবং অ্যাডজয়েন্ট এ, এটার মান ছিল 7 আর অ্যাডজয়েন্ট এর মান ছিল তোমার -9 -2 12, -2 -2 5, 12 5 16। এটা জাস্ট তুমি যদি 7টাকে ভিতরে দিয়ে দাও, দিতে পারো। এরপর আছে ক্রেমার নিয়মে সমাধান। এরপর কি আছে? ক্রেমার নিয়মে সমাধান। মুছে দিলাম। ক্রেমার নিয়মে যে সমাধান,
সেটা হলো ছিল এখানে এ ক্রস বি সমান সমান সি হলে গ নাম্বার এ ক্রস বি, এটা কত ছিল? এক চার দুই, এক চার দুই, 403, 232, 232। বিটা ছিল এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। সিটা ছিল 254, 254। দুই পাঁচ চার, ঠিক আছে। এটা আবার গুণ করে দাও, এ সারি এই কলাম, এটা হলে এক্স 4y 2z, 4x 0 3z। আতিক স্যারকে ডাক দিয়ে দেন, 2z 254। এরপরে হ্যাঁ সমস্যা, এরপরে ক্রেমার নিয়মে এই সমাধানটা করবে। খোদা হাফেজ।